1947 ভারত মহাসাগরের এক নির্জন কোণে হঠাৎ ভেসে আসে এক অজ্ঞাত ডিস্ট্রেস সিগন্যাল, মানে দুর্দশার সংকেত। এই দুর্দশার সংকেতে ছিল আকুতি, যেন মৃত্যুর দরজার সামনে থেকে কেউ শেষবারের মতো সাহায্য চাইছে। সিগন্যালটি ভেসে আসা মাত্রই ভারত, চীন, ইংল্যান্ড, আমেরিকা সহ একাধিক দেশের নৌবাহিনী, গবেষক ও বেতার তরঙ্গ বিশ্লেষকেরা স্তম্ভিত হয়ে পড়ে। কি ছিল সেই বার্তায় যা এতগুলো শক্তিশালী দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়? ডিস্ট্রেস সিগন্যাল সাধারণত তখনই প্রেরিত হয় যখন কোনো জাহাজ চরম বিপদের মুখে পড়ে, তবে এবার বিষয়টি ছিল একেবারেই ভিন্ন। সেদিন যখন এই ভয়ঙ্কর SOS সিগন্যালটি সম্প্রচার হতে থাকে, তখন আন্তর্জাতিক লিসেনিং সেন্টার থেকে শুরু করে ভারত মহাসাগরে চলাচলকারী প্রত্যেকটি জাহাজ এটিকে লক্ষ্য করে। মুহূর্তেই পরিস্থিতি এতটাই রহস্যময় হয়ে ওঠে যে তৎক্ষণাৎ এক অনুসন্ধানকারী দল এই রহস্যময় ডিস্ট্রেস সিগন্যালের উৎস খুঁজতে রওনা দেয়। কিন্তু যখন তারা ঘটনাস্থলে পৌঁছায়, তারা সেখানে যা দেখে তা কোনো সাধারণ দৃশ্য ছিল না। সেটি ছিল ভীষণ অদ্ভুত এবং ভয়ানক। চারিপাশে নিস্তব্ধ সমুদ্র, মাঝখানে এক বিশাল পরিত্যক্ত জাহাজ, যার জীর্ণবীর্ণ কাঠামো, অন্ধকারে ঢেকে থাকা ডেক, আর চারিপাশে অজানা এক আতঙ্কের অনুভূতি। কি হয়েছিল সেদিন সেই নির্জন জাহাজটির সাথে, আর কী বা দেখেছিল সেই অনুসন্ধানকারী জাহাজের সদস্যরা? চলুন জানা যাক সেই রহস্যময় সিগন্যালটি কি এবং তার সাথে জড়িত জম্বি শিপের আসল কাহিনী আজকে অদ্ভুত দশের এই ভিডিওটিতে। তবে তার আগে আজকে স্পন্সর সম্বন্ধে জেনে নেওয়া যাক। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফি বোনাস এবং বন্ধুদের রেফার করে আনলিমিটেড 1200 টাকা বোনাস নিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুকে রিভিউ দিলেই 200 টাকা বোনাস। 10% সাপ্তাহিক ক্যাশব্যাক এভিয়েটার গেমের জন্য। 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোড বোনাস 4,000 টাকা পর্যন্ত। এখানে সব থেকে দ্রুত ও নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, UPI দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্রল করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্টার করুন, বড় জিতুন, মজা উপভোগ করুন, বিশাল ইনকামের সুযোগ নিন। সময়টি ছিল 1947 সাল। ভারত মহাসাগরের গভীরে ভেসে থাকা একের পর এক ডাচ, আমেরিকান ও ব্রিটিশ জাহাজ, এমনকি আন্তর্জাতিক লিসেনিং সেন্টারগুলো হঠাৎ একটি অজানা ডিস্ট্রেস সিগন্যাল শনাক্ত করে। এই রহস্যময় সংকেতটি ছিল মোর্স কোডে, যা শুনে সবাই আতঙ্কিত হয়ে ওঠে। এই ভয়ঙ্কর বার্তাটিতে বলা হয়েছিল, যার বাংলা অর্থ এটাই, অফিসার ও ক্যাপ্টেন সবাই মারা গেছে। মৃতদেহগুলো চার্ট রুম এবং ব্রিজ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মনে হচ্ছে পুরো নাবিক দলই শেষ হয়ে গেছে। এই বার্তার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে আসে আরেকটি গা শিউড়ে ওঠা সংকেত। তারপরই চারদিক নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো এক রহস্যময় অন্ধকার গ্রাস করলো পুরো জাহাজটিকে। সেই সময় সমুদ্রে থাকা প্রত্যেকটি জাহাজই এই SOS সংকেতটি শুনতে পায়। তাদের মধ্যে একটি আমেরিকান জাহাজ, সিলভার স্টার, তখন মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি টহল দিচ্ছিল। সিলভার স্টারের ক্যাপ্টেন অন্যান্য জাহাজ ও লিসেনিং সেন্টারের সহায়তায় সংকেতের উৎস ট্রেস করতে সক্ষম হন এবং জানতে পারেন যে এই ভয়ঙ্কর বার্তাটি স্টেট অফ মালাক্কার শেষ প্রান্ত থেকে আসছে। ক্যাপ্টেন দ্রুত ওই জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না SOS সংকেত পাঠানো জাহাজটি থেকে। চারিপাশ ছিল নীরব ও শূন্যতায় ভরা। এরপরে সিলভার স্টারের ক্যাপ্টেন উপলব্ধি করেন যে কিছু তো ভয়ঙ্কর ঘটেছে, এমন কিছু যা এত দিনের নৌ অভিজ্ঞতাতেও তিনি কোনোদিন কল্পনাও করতে পারেনি। আশেপাশের অন্যান্য জাহাজ এই রহস্যময় অঞ্চলে প্রবেশ করবার মতো পরিস্থিতিতে ছিল না, তারা অনেকটা দূরে ছিল। তাই তখন সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তাদেরকেই যেতে হবে সেই ঘটনাস্থলে এবং দেখতে হবে যে কি ঘটেছে সেই জাহাজটির সাথে। কয়েক ঘন্টার দীর্ঘ যাত্রার পর সিলভার স্টারের ক্যাপ্টেন তার দূরবীন চোখে লাগিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেন। দূর সমুদ্রে একটি বিশাল জাহাজ থমকে দাঁড়িয়ে আছে। জাহাজটির নাম SS ওরাং মেদান। প্রথম দেখাতেই তার মনে হয়
জাহাজটি যেন মৃত, কোনো প্রাণের চিহ্ন নেই সেখানে, কোনো গতি নেই। জাহাজটি কেবল ঢেউয়ের সাথে ধীরে ধীরে দুলছে। এটি মোটেও ভালো লক্ষণ ছিল না। কয়েক ঘন্টা আগেই এখান থেকে SOS সংকেত পাঠানো হয়েছিল, অথচ সেই সংকেতের পরেও জাহাজটি সম্পূর্ণ নিস্তব্ধ। সিলভার স্টার যতই জাহাজটির দিকে এগোতে থাকে ততই দৃশ্যটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ জাহাজটি ছিল সম্পূর্ণ নীরব। জাহাজের ডেকে না ছিল কোনো ক্রু, জাহাজের স্টিয়ারিং হুইলের কাছেও ছিল না কেউ। সাধারণত যদি কোনো জাহাজ থেকে ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয় তবে সেটির ক্যাপ্টেন এবং নাবিকেরা ডেকে এসে সাহায্যের জন্য চিৎকার করে, হাত নাড়ে বা সংকেত পাঠায়। কিন্তু SS ওরাং মেদানের ক্ষেত্রে ঘটনা ঘটছিল ঠিক উল্টো, শুধু শূন্যতা এবং অসহ্য নীরবতা। এরই মধ্যে সূর্য ডুবে যেতে থাকে আর চারিপাশে নেমে আসে গভীর অন্ধকার। তাই সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে এবার তাদের নিজেদেরকেই সতর্কভাবে জাহাজটিতে ওঠা উচিত। কিন্তু ওই জাহাজ থেকে কোনো আলো দেখা যাচ্ছিল না। এ যেন এক অভিশপ্ত ভাসমান ছায়া, অপেক্ষায় আছে এক মর্মান্তিক সত্য উন্মোচনের। সিলভার স্টারের ক্রু মেম্বাররা ধীরে ধীরে ভাবতে শুরু করে যে ওই জাহাজে কি আদৌ কেউ আছে? যদি কেউ না থাকে তাহলে সেই ভয়ঙ্কর SOS সিগন্যালটি কে পাঠিয়েছিল? তাদের মনে হতে থাকে এর পেছনে কোনো অশরীরী শক্তি কাজ করছে না তো? সিলভার স্টার যখন SS ওরাং মেদানের কাছাকাছি পৌঁছায় তখন প্রথমেই তারা একটি প্রেসার হুইসেল বাজায়, অর্থাৎ হর্ন বাজিয়ে উপস্থিতির ইঙ্গিত দেয়। পাশাপাশি মোর্স কোডও পাঠানো হয়। যদি ওই জাহাজে কেউ জীবিত থাকে তবে সে যেন জবাব দেয়। কিন্তু চারিপাশে ছিল শুধুই ভয়ঙ্কর নীরবতা। এক মুহূর্তের নিস্তব্ধতা আর হতবাক দৃষ্টির পর সিলভার স্টারের ক্যাপ্টেন দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, আমরা আর অপেক্ষা করতে পারছি না, তাই আমাদেরকেই এই জাহাজটিতে উঠতে হবে এবং জানতে হবে এখানে কি ঘটেছে। অবশেষে সকলে সাহস একত্রিত করে SS ওরাং মেদানে পা রাখে। তবে জাহাজে প্রবেশ করার আগেই তারা বুঝতে পারেন কিছু ভয়ানক ঘটনা এখানে ঘটেছে, কারণ ইতিমধ্যেই তারা একাধিক লাল সংকেত দেখতে পেয়েছিলেন। কিন্তু সত্যিকারের বিভীষিকা তখনও বাকি ছিল। জাহাজের ডেক পেরোতেই তারা যা দেখে তাতে তাদের দৃষ্টি থমকে যায়, শরীর অবশ হয়ে যায়। তারা যা দেখছিল তা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল নিথর মৃতদেহ। জাহাজের প্রতিটি কোণ জুড়ে ছিল শুধুই মৃতদেহ আর ভয়াবহ আতঙ্কের নীরবতা। SS ওরাং মেদানের সমস্ত ক্রু মেম্বাররা চিত হয়ে পড়ে আছেন এবং তাদের সকলের হাত উপরের দিকে কিছু ভঙ্গি করছে, যেন আকাশ থেকে কিছু তাদের দিকে আক্রমণ করছে এবং তারা হাত দিয়ে সেটা থেকে বাঁচার চেষ্টা করছে। সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে তাদেরকে অনেক ভয় ও বেদনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আর তাদের সাথে একটি কুকুরও ছিল যার মুখও সম্পূর্ণ খোলা ছিল, যেন সে খুবই ক্ষোভের সাথে আকাশের দিকে তাকিয়ে কাউকে কামড়ানোর চেষ্টা করছে। তাহলে প্রশ্ন হলো, আকাশের দিকে এমন কি ছিল? অন্যদিকে সিলভার স্টারের ক্রু মেম্বাররা এইসব দেখে হতবাক হয়ে যায় এবং তাদের হাত পা কাঁপতে শুরু করে। তারা সকলে এতটুকুও বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি ঘটছিল। তারপর তারা জাহাজের ব্রিজের কাছে যায় এবং সেখানেও প্রচুর মৃতদেহ দেখতে পায়। এই মৃতদেহগুলো ঠিক সেই একই পজিশনে মরে পড়েছিল। তাদের সকলের চোখ খোলা, হাত উপরের দিকে যেন কিছু আটকানোর চেষ্টা করছে। এরপর তাদের চোখ পড়ে সেই লোকটির দিকে যে SOS সিগন্যাল পাঠিয়েছিল। এই মানুষটির অবস্থা অন্য সকলের তুলনায় ভিন্ন ছিল। সে টেলিগ্রাফ মেশিনে হেলান দিয়ে বসেছিল এবং তার আঙুল তখনও টেলিগ্রাফ মেশিনের উপরেই ছিল যেখান থেকে সে SOS পাঠিয়েছিল। এসব দৃশ্য দেখবার পর সিলভার স্টারের কয়েকজন ক্রু মেম্বার জাহাজের ইঞ্জিন রুমে যান, মানে জাহাজের ভেতরে। সাধারণত সেখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে গরম হওয়া উচিত ছিল, কিন্তু ব্যাপারটা মোটেও সেই রকম ছিল না। ঘরটা ভীষণই ঠান্ডা ছিল এবং মনে হচ্ছিল রেফ্রিজারেটর চালু হয়ে রয়েছে। তারা সেখানেও অনেকগুলো মৃতদেহ দেখতে পান যারা ঠিক ওই একই অবস্থায় রয়েছে যেভাবে উপরের বাকি ক্রু মেম্বাররা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তবে ইঞ্জিন রুম থেকে তো কোনো আকাশ দেখতে পাওয়ার কথা নয়, তাহলে তারা কোন অদৃশ্য শক্তির হাত থেকে বাঁচতে চাইছিল? সকল মানুষের মৃত্যুকে বাদ দিলে জাহাজটি সম্পূর্ণরূপে ঠিক ছিল। না এতে একটি আঘাতের চিহ্ন ছিল আর না অন্য কিছু। এমনকি মৃতদেহগুলোর শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। দেহগুলোতে একটি আঁচড়ও তারা দেখতে পারেনি।
তবে হ্যাঁ, প্রত্যেকটি মৃত শরীর দ্রুত পচন ধরতে শুরু করেছিল। এমনটা কিভাবে হচ্ছিল, তাও এত তাড়াতাড়ি? কারণ জাহাজটিতে থাকা একজন ক্রু মেম্বার কয়েক ঘন্টা আগেই SOS সিগন্যাল পাঠিয়েছিলেন। তাহলে কিভাবে দেহগুলো এত দ্রুত পচতে শুরু করেছে, তাও বা ভীষণ দুর্গন্ধের সাথে? এরপর সিলভার স্টারের ক্যাপ্টেন সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেন যে তারা ওই দেহগুলোকে স্পর্শ করবে না, কারণ তিনি জানেন না যে এই দেহগুলোকে স্পর্শ করলে কোনো রোগ ছড়িয়ে পড়তে পারে কিনা। ক্যাপ্টেন সেই দেহগুলোকে স্পর্শ না করার আদেশ দেন এবং সম্পূর্ণ SS ওরাং মেদান জাহাজটিকে টো করে তার দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ক্যাপ্টেনের মনে হয় এটা করলেই হয়তো পরবর্তী তদন্তের মাধ্যমে এটা বোঝা সম্ভব হবে যে SS ওরাং মেদানের সমস্ত ক্রু মেম্বারদের সাথে আসলে কি হয়েছিল। এরপর তিনি তার জাহাজের সাথে SS ওরাং মেদানের টো লাইন বেঁধে দেন এবং জাহাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনই তার অনুভব হয় যে SS ওরাং মেদান যেন একটি খুবই বড় এবং ভারী জাহাজ, কিন্তু বাস্তবে এমনটা ছিল না। এই অদ্ভুত ব্যাপার উপলব্ধি করবার পরেও সিলভার স্টারের সম্পূর্ণ জোর দিয়ে SS ওরাং মেদানকে টানবার চেষ্টা করা হয়। SS ওরাং মেদান তার অবস্থান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দেয়, যা দেখে সিলভার স্টারের ক্রু মেম্বাররা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত টো লাইন কেটে দিয়ে তারা আবার নিজেদের জাহাজে ফিরে আসে। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই SS ওরাং মেদানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটি এতটাই বিশাল ছিল যে SS ওরাং মেদান রহস্যজনকভাবে জল থেকে কয়েক মিটার উপরে উঠে যায় এবং একটি ফ্ল্যাশের সাথে শক ওয়েভ বেরিয়ে আসে এবং জাহাজটি আবার জলে পড়ে যায় এবং ডুবে যায়। এই ঘটনার কিছু মুহূর্তের মধ্যেই জাহাজের ওই স্থান সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, যেন কোনো জাদুকর জাহাজটিকে ভ্যানিশ করে ফেলেছে। থেকে যায় শুধু দর্শকদের স্মৃতি। এখানে দর্শক মানে সিলভার স্টারের ক্রু মেম্বাররা, যারা নিজেদের চোখের মাধ্যমে এই সমস্ত ঘটনা উপলব্ধি করেছিলেন। এরপর সিলভার স্টার তার দেশে ফিরে যায় এবং এই ভয়াবহ ঘটনা সম্পর্কে পৃথিবীকে জানায়, কিন্তু তাদের কাছে তাদের বক্তব্য প্রমাণ করবার জন্য কোনো তথ্যই ছিল না। তাই অনেকেই তাদেরকে নিয়ে ঠাট্টা করে। তারা বলে যে যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে সেখানকার রেজিস্ট্রিতে SS ওরাং মেদানের কোনো রেকর্ড নেই কেন? কিন্তু কিছু লোক তাদের কথা বিশ্বাস করেন, কারণ তারা জানত SS ওরাং মেদান একটি এমন জাহাজ যা নাইট্রোগ্লিসারিন এবং পটাশিয়াম সাইনাইডের মতো অবৈধ উপাদান বহন করত। তাই এই জাহাজকে রেজিস্ট্রিতে নথিভুক্ত করাই হতো না। এই কারণে অনেকে মনে করেন ওই অবৈধ উপকরণগুলি কোনো না কোনোভাবে মিলিত হয়ে বিক্রিয়া করে, যার ফলে সকল ক্রু মেম্বাররা মারা যায়। এবং যখন সিলভার স্টারের ক্রুরা SS ওরাং মেদান জাহাজটিকে টেনে নিয়ে যেতে শুরু করে, তখনই কোনো আঘাতের কারণে সম্ভবত কেমিক্যালগুলি বিস্ফোরিত হয়। যদিও এটি শুধুমাত্রই অনুমান, সত্যিই কি ঘটেছিল তা আজও কেউ জানে না। এই ঘটনার 5 বছর পরে মার্কিন কোস্টগার্ডের একটি প্রকাশনাতে এই বিষয়ের উপর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, যে প্রবন্ধকে অবলম্বন করেই আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর দয়া করে আপনারা কমেন্ট করবেন, কারণ কিছু ভিডিও থেকে আপনাদের কমেন্ট খুবই কম পাচ্ছি। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।